আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি রান্না করব কবুতরের মাংস, আর আমি কিন্তু রান্নাও করতে পারি। কবুতরের মাংসগুলো কিন্তু আমি আগে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। আপনারা আবার এটা ভেবেন না যে আমি না পরিষ্কার করে এটা রান্না করতে নিয়ে এসেছি। এবং এই দেখেন আমি সুন্দরভাবে মশলাগুলোকে গুছিয়ে নিয়েছি। এখন মাংসগুলো পরিষ্কার করাইতে নিয়ে হাঁসি এবং কবুতরের মাংস আমার ভীষণ ভালো লাগে। আর এই কবুতরগুলো বাজার থেকে কিনা না, এগুলো আমাদেরই কবুতর। আমার আব্বু অনেকগুলো কবুতর লালন পালন করে, তো সেই সুবাদে আমাদের কিছুদিন পরপরই কবুতরের মাংস খাওয়া। আজকে যেমন প্রায় 9টার মতো কবুতর আবু বের করে যেদিন কবুতর দেয় সেদিনই রান্না করে ফেলে, কারণ এগুলো ফ্রিজ আপ করলে পরে মজা লাগে না। আর আজকে রান্নাটা আমি করছি গাইস, এন্ড মাংসটা আমি একবারে মাখিয়ে বসাবো। অনেকে প্রথমে মশলা কষিয়ে মাংস রান্না করে, শুধু অনেকেই না, আমরাও মাঝে মধ্যে মশলা কষিয়ে মাংস রান্না করি। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় মাংসটা আগে মাখিয়ে দেন কষালে বেশি মজা হয়। তো গাইস চলেন এখন আপনাদেরকে জানাই আমি এখানে কি কি মশলা দিয়েছি। প্রথমে আমি দিয়ে দিয়েছি গোটা মশলা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি। কবুতরের মাংসে পেঁয়াজটা কিন্তু অবশ্যই মাংসের পরিমাণ বুঝে তারপর দিবে, কেননা এখানে পেঁয়াজটা আস্তেও ব্যবহার হচ্ছে এবং বাটা মশলাও দেওয়া হচ্ছে পেঁয়াজে। আর যদি বেশি পেঁয়াজ পড়ে যায় তো মাংসটা কিন্তু মিষ্টি লাগবে খেতে। তো আমি এখন বাটা মশলা দিয়ে দিয়েছি রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা এবং তারপর আরো এখানে দিয়েছি গুঁড়ো মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। আর অবশ্যই হলুদের গুঁড়োটাও পরিমাণ মতো দিবেন, কেননা হলুদের গুঁড়ো কিন্তু বেশি পড়ে গেলে তরকারি খেতে তিতে লাগবে বা হলুদের একটা স্ট্রং স্মেল আসবে। আসলে কথা হচ্ছে আপনি কতটুকু মাংস বা মাছ নিয়েছেন এবং তার সাথে কি সবজি বা কতটুকু দিচ্ছেন, তো ওইটার উপর ডিপেন্ড করে সব ধরনের মশলা আসলে পরিমাণ মতো দিতে হয়, এটা কম দেওয়া লাগে। যাই হোক এভরিওয়ান, আমি কিন্তু এখন লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। লবণের পরিমাণটা অবশ্যই ঠিক, লবণ কম পড়লে তরকারি খেতে যেমন স্বাদ হয় না, তেমন লবণ বেশি পড়লেও বেস্বাদ হয়ে যায় খেতে। তারপর আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আমি সকল ধরনের প্রয়োজনীয় মশলা খুব ভালোভাবে দিয়ে দিয়েছি এবং এখন এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এন্ড এই যে মাখিয়ে যে মাংসটা রান্না করে এটা কিন্তু মাখানোর মধ্যেই সব, কেননা যখন আপনি মাংসগুলোকে খুব ভালোভাবে মাখাবেন মশলাগুলোর সাথে, মশলাগুলো তখন খুব ভালোভাবে মাংসের ভিতরে যাবে। মাংস মাখানোর পর এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি, যেহেতু আমার হাতে মশলা লেগেছিল সো ওইটাই ধুয়ে দিলাম। আমি মাংসটা মাখিয়ে পুরো 30-40 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। আর এই মাংসটা যে মাখিয়ে রেস্টে রাখা লাগবে এটা কোনো কথা না, আপনারা চাইলে রেস্টে নাও রাখতে পারেন। মাংস মাখানোর পরে আপনারা কিন্তু চাইলে রান্নাটা চড়িয়ে দিতে পারেন। আমি কিন্তু ইতিমধ্যে রান্না বসিয়ে দিয়েছি, পুরো 30-40 মিনিট পর রেস্টে রাখার পর আমি রান্নাটা চড়িয়েছি। আর প্রথমে আপনার মাংসে পানি দেওয়া লাগবে না, কারণ মাংস থেকে অনেক বেশি পানি ছাড়ে। আর মাংস থেকে প্রথমে যে পানিটা বের হয় ওইটা দিয়ে কিন্তু প্রথম ধাপ কষানো হয়েছে। প্রথম ধাপ কষানো বললাম কেননা আমি মাংসটাকে 2বার কষাই। প্রথম ধাপ যে কষানোর কথা বললাম সেটা হচ্ছে মাংস যখন আমি চুলায় রান্না করতে বসাবো তখন কিন্তু অটোমেটিকলি মাংস থেকে অনেক বেশি পানি, যখন ওই পানিটা বের হবে সো ওই পানি দিয়ে প্রথমে আমি মাংসটাকে কষিয়ে নিব। যখন পানি টেনে যাবে তখন আমি আবার মাংস কষানোর জন্য পানি দিব। প্রথম যে কষানোটা সেটা আপনারা মশলা কষানো বলতে পারেন, কেননা যখন আমরা মাখানো ছাড়ার মাংসটাকে রান্না করি তখন কিন্তু ফার্স্টে মশলাটা আগে ভালোভাবে কষিয়ে নিই, তারপরে মাংস। আমি যেহেতু সব পদের মশলা দিয়ে একসাথে রান্নাটা বসিয়েছি, তাই আমরা শুধু এখন ভালোভাবে মাংসটাকে কষিয়ে দেন ঝোলের পানি দিয়ে মাংসটাকে নামিয়ে ফেলবো ভালোভাবে জ্বালা দিয়ে। তবে আমি এখানে রান্নার শেষে কিন্তু অল্প পরিমাণ জিরে গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে গরম মশলা গুঁড়োও দিতে পারেন। আর আজকের রান্নাটা যে শুধু আমি একা করেছি তা কিন্তু না গাইস, আমার ছোট বোনও কিন্তু আমাকে হেল্প করেছে। এভরিওয়ান, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।